বাংলাদেশের পরিণতি কি পাকিস্তান বা আফগানিস্তানের মতো হতে পারে? এই প্রশ্নটাই চারিদিকে ঘোরাফেরা করছে এবং তারও যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ বিগত এই বিশেষ করে নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর, গণ অভ্যুত্থানের পর নতুন যে সরকার গঠিত হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, যার উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, কিন্তু তার সত্ত্বেও একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের প্রধান, তা সত্ত্বেও কিন্তু এই প্রশ্নটা চারিদিকে ঘোরাফেরা করছে এবং ঘোরাফেরা করার যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ আমরা জানি গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের ফলে নির্বাচিত সরকারের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন। শুধু দেশ ছাড়াই নয়, দেশ ছাড়ার পাশাপাশি তিনি তার যে বাংলাদেশ যেভাবে হিংসাত্মক হয়ে ওঠে, বাংলাদেশ একদিকে যেমন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর, তাদের মারধর, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া, এগুলো তো রয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু অর্থাৎ বাংলাদেশের যিনি জাতির জনক, সেই বঙ্গবন্ধুর মূর্তি, স্ট্যাচু সমস্ত ভাঙচুর করা হয়েছে। এমনকি তার স্ট্যাচুর ওপরেও মূত্র বিসর্জনও করেছে এই আন্দোলনকারীরা। ফলে এইখান থেকে একটা প্রশ্ন তো থেকেই যায় যে যেভাবে হিংসাত্মক হয়ে উঠেছিল বাংলাদেশ, পাশাপাশি সেই হিংসাত্মক পরিস্থিতি যখন চলছে, সেইখানেই উপদেষ্টা কমিটির প্রধান অর্থাৎ হওয়ার যাকে ডাকা হয়েছে, সেই মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী, তিনিও কিন্তু তার যে বিবৃতি, সেটা কিন্তু এই আশঙ্কায় তৈরি করছে সারা বিশ্বে। তার কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা কমিটির প্রধান মনোনীত হওয়ার পর তার যে বিবৃতি, কোথাও যেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন অর্থাৎ মুক্তিযুদ্ধকেই কিন্তু ছোট করা হয়েছে, অর্থাৎ গণ অভ্যুত্থানকেই বড় করে দেখানো হয়েছে। ফলে তার মতো একজন অর্থনীতিবিদ, একজন বিশেষ করে অরাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে হিংস্র রাজনীতির মতো মন্তব্য করছেন, তাতে এই আশঙ্কাটা থেকেই যায়। কারণ তিনি একজন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী, অর্থাৎ তার কিন্তু তার জনভিত্তি, তার সম্মান কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতি থাকা উচিত এবং সমস্ত দলের সমস্ত স্তরের মানুষের তার উপর থাকা উচিত। কিন্তু সেখানে তিনি যেন কোথাও যেন একটা প্রতিহিংসাপূর্ণ হয়ে উঠেছেন এবং শেখ হাসিনার বিরোধী তার বিবৃতি তো রয়েছে। পাশাপাশি তিনি যেই পদক্ষেপগুলো নিচ্ছেন, বিশেষ করে এই কিছুদিন আগে তিনি যেমন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে এক বিবৃতি দিলেন। সুতরাং এই প্রশ্নটা ঘোরাফেরা করা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তাহলে এই সরকারের মধ্যে কি কোথাও কি শৃঙ্খলা নেই? কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং সেটাই কি তারা মেনে নিতে তাদের সমস্যা? কারণ আমরা জানি যে শেখ হাসিনা যে পদত্যাগ করার পর তাকে ভারতবর্ষ আশ্রয় দিচ্ছে এবং তিনি বর্তমানে ভারতেই রয়েছেন এবং বাংলাদেশ কিন্তু বারবার চাপ সৃষ্টি করে ফেরত চাইছে শেখ হাসিনাকে, কিন্তু শেখ হাসিনা ভারতেই রয়েছেন। তো এইখানেও একটা ভারতবর্ষের মতো যেখানে বিশ্বের 5ম অর্থনীতি দেশ, তাকেও কোথায় যেন হুমকি দেওয়া শুরু করেছে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এবং যার নেতৃত্বেই মোহাম্মদ ইউনূস। কোথাও যেন একটা হিংস্র রাজনীতিবিদের মতো হিংস্র। তো এইভাবে করলে কিন্তু বাংলাদেশে পাকিস্তান বা আফগানিস্তানের মতো হয়ে ওঠা সময়ের অপেক্ষা। তার কারণ আমরা দেখেছি পাকিস্তানে কোনো সরকার তাদের কার্যকালের মেয়াদ 5 বছর পূরণ করতে পারে না, নির্বাচিত সরকার। কারণ সেনাবাহিনীর এতটাই শক্তিশালী যে সেনা অভ্যুত্থানের ফলে অর্থাৎ কোনো সরকার যদি সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করে, সেই সরকারের পতন অনিবার্য। আমরা গততে কিছুদিন আগে দেখলাম শেখ ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে যাওয়াতে তিনি তার সরকারের পতন তো হয়েছে এবং তিনি বর্তমানে জেলে রয়েছেন। ফলে সেনাবাহিনীর গণ অভ্যুত্থান এবং সেনাবাহিনীর অতিরিক্ত শক্তিশালী হওয়া কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়, যার পরিণতি পাকিস্তান। এবং পাকিস্তান বর্তমানে কিন্তু আর্থিকভাবে অনেকটা পিছিয়ে এবং দেউলিয়া হওয়ার মতো অবস্থায় রয়েছে। আর আফগানিস্তানের অবস্থা তো আমরা জানি যে আফগানিস্তানের তালিবানি শাসন চলছে। সুতরাং বাংলাদেশে যদি এই যে মোহাম্মদ ইউনূস উপদেষ্টা কমিটির প্রধান হয়ে যখন বসার পর তিনি কিন্তু জামাতকে নিষিদ্ধ তো ঘোষণা করেছিল শেখ হাসিনা সরকার, সেটা তুলে দেন। পাশাপাশি বেশ কিছু জঙ্গি নেতা কিন্তু জেলে বন্দী ছিলেন, তা কিন্তু মুক্ত করে দিয়েছেন। এবং তার লক্ষ্য কোথাও যেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা, তিনি বারবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুলছেন। আওয়ামী লীগের নেতা যারা রয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হোক বা পুরনো মামলা দিয়ে হোক জেলে পড়ার চেষ্টা করছেন। সুতরাং তার এই যে রাজনৈতিক স্ট্র্যাটেজি,
পাশাপাশি আরও একটা জিনিস বলবো, যেখানে মুক্তিযুদ্ধকে ছোট করা, অর্থাৎ বঙ্গবন্ধুকে ছোট করে নিজে যেন কোথাও যেন একজনকে নিজেকে বড় করে দেখানোর একটা চেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে। তিনি অবশ্যই সম্মানীয়, বাংলাদেশের প্রথম নোবেলজয়ী, সুতরাং তার সম্মান সর্বত্র থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জাতির জনক যিনি, বঙ্গবন্ধু যিনি স্বাধীনতা দিয়েছেন, তাকে ছোট করে নিজেকে বড় করে দেখানো, এই যেন প্রবণতা একটা যেন তার মধ্যে প্রবলভাবে কাজ করছে। পাশাপাশি এই যে মুক্তিযুদ্ধকে ছোট করে বা স্বাধীনতা অর্জনকে ছোট করে এই গণ অভ্যুত্থানকে বড় করে দেখানো, এটা তার মতো একজন নিরপেক্ষ মানুষ যেভাবে বিবৃতি দিচ্ছেন বা যেভাবে জঙ্গি সংগঠনের নেতাদের জেল থেকে মুক্ত দিচ্ছেন, এবং পাশাপাশি বাংলাদেশে যে ইদানিং আমরা দেখছি যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, আওয়ামী লীগের নেতাদের উপর অত্যাচার হচ্ছে, তাতে একটা জিনিস স্পষ্ট যে বাংলাদেশ হয়তো আগামী দিনে পাকিস্তান বা আফগানিস্তানের মতো হয়ে যেতে পারে। কারণ পাকিস্তানে আমরা জানি গণতন্ত্র নেই, পাকিস্তানে বেশিরভাগটাই সেনা পরিচালনা করে, পাশাপাশি জঙ্গিদের বারবারন্ত তো রয়েছে, আফগানিস্তানে তালিবানের শাসন চলছে। কিন্তু এরকম জঙ্গি সংগঠনের নেতাদের যদি প্রশ্রয় দেন, যে লালন পালন করেন মোহাম্মদ ইউনূস, তাহলে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বা আফগানিস্তানের মতো হয়ে ওঠা সময়ের অপেক্ষা। এখন দেখা যাক মোহাম্মদ ইউনূস কতদিন সরকারে থাকেন, কতদিন দেশ পরিচালনা করেন, নাকি নতুন করে নির্বাচন ঘোষণা করে নতুন সরকার, বাংলাদেশের সরকার গঠন করে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু মোহাম্মদ ইউনূস যেই স্ট্র্যাটেজি নিচ্ছেন, যেভাবে জাতীয় সঙ্গীতকে ছোট করার চেষ্টা করছেন, জাতীয় সঙ্গীত বদলানোর নানান মহলে কথা উঠছেন, পাশাপাশি বাংলাদেশের যদুঘর যেটা অত্যন্ত ঐতিহ্যবাহী, বিশ্বের মানুষ যেখানে ঘুরতে আসেন, বহু পর্যটক ঘুরতে আসেন, তো সেইখানে যেন মুক্তিযুদ্ধ ইতিহাসকে খাটো করে, ইতিহাসকে সরিয়ে এই ছাত্র আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থানকে বড় করে দেখানোর চেষ্টা করছেন। পাশাপাশি যেটা গণভবনকে, সেখানেও যেন এই ছাত্র আন্দোলনের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধকেই ছোট করে দেখানোর চেষ্টা করছেন। তো সুতরাং এইরকম যদি তিনি স্ট্র্যাটেজি নিয়ে থাকেন, তাহলে বাংলাদেশ কিন্তু পাকিস্তান বা আফগানিস্তানের মধ্যে সময়ের হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এখন দেখা যাক কোন পরিস্থিতি থাকায়। আমরা আশা রাখবো যে বাংলাদেশের যারা নেতৃত্ব রয়েছেন, যারা পরিচালনা করছেন, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা সঠিক সিদ্ধান্তটা নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।